নমস্কার বন্ধুরা, বাঙালির আইকিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও হলো সেনাপতিরা কখনোই ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকলেও সর্বসাধারণের মধ্যে একটি ধারণা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে আসলে তো সরকারের স্তম্ভ হলেন লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল। সরকারের নানাবিধ জটিল সমস্যা, সেটা দেশভাগের পর দাঙ্গাই হোক অথবা দেশীয় রাজ্যদের ভারতে অন্তর্ভুক্ত করা, সেই দায়িত্বগুলি পালন করতেন প্যাটেল। নেহেরু ছিলেন কংগ্রেস তথা সরকারের মুখ, কিন্তু চালিকা শক্তি তথা ইঞ্জিন ছিলেন প্যাটেল। 1946 সালে যখন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়, তখন প্যাটেলই সেই সরকারের প্রধান হবেন, এইরকমই একটি প্রত্যাশা ছিল কংগ্রেস নেতৃত্বের। প্যাটেলও যে অরাজি ছিলেন এমন নয়, কিন্তু মহাত্মা গান্ধী মোক্ষম সময়ে স্পষ্ট করে দিলেন যে স্বাধীনতার পর দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুই হবেন। প্যাটেল এবং নেহেরু উভয়ই ছিলেন মহাত্মা গান্ধীর দুই হাতের মতো। তবু তিনি জানতেন যুব সমাজের কাছে নেহেরু বেশি জনপ্রিয়। নেহেরু সরকারের প্রধান সেনাপতি বারংবার হয়েছেন বল্লভভাই প্যাটেল, কিন্তু তিনি কখনো প্রধানমন্ত্রী হতে পারলেন না। 1950 সালে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়, যাতে দেশের শুধু নয়, জওহরলাল নেহেরুর পক্ষেও প্রভূত ক্ষতি হয়েছে। নতুন ভারতের পথ চলা শুরু হয়েছে একটি রাজনৈতিক যুগলবন্দির মাধ্যমে। পরবর্তীকালে তা দেখা গিয়েছে বারংবার ভারত সরকারের প্রশাসন পরিচালনায় উঠে এসেছে একটি করে রাজনৈতিক জুটি তথা যুগলবন্দি, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী এবং তার ঠিক পাশেই এক সেনাপতি তথা সেকেন্ড ইন কমান্ড। এই প্রথার দ্বিতীয় প্রতিফলন দেখা যায় বিগত শতকের 60-এর দশকে। আচমকা ইন্দিরা গান্ধীর পাশে উজ্জ্বলতম সহ নক্ষত্র হিসেবে উপস্থিত হন তারই পুত্র সঞ্জয় গান্ধী। 1973 সালে যখন ধীরে ধীরে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দেশের কিছু প্রান্তে একটি বিরুদ্ধতার সূত্রপাত হচ্ছিল, ক্রমেই একটি আগুন ছড়িয়ে পড়ার আভাস দেখা যাচ্ছিল, তার ঠিক আগেই সঞ্জয় গান্ধীর অতি সক্রিয় হয়ে ওঠা। ইন্দিরা গান্ধী একটা সময় পুত্র ও তার বংশের বন্ধুদের ছাড়া আর কাউকেই বিশ্বাস করতেন না। সুতরাং দেশ জুড়ে ইন্দিরা হটাও আন্দোলন, জরুরি অবস্থা এবং তার জেরে দমন পীড়ন, প্রতিটি ক্ষেত্রেই ইন্দিরা গান্ধীর প্রধান সেনাপতি সঞ্জয় গান্ধী। কংগ্রেসের অন্দরে তো বটেই, গোটা দেশের রাজনৈতিক চর্চায় কোনো সন্দেহ ছিল না যে ইন্দিরা গান্ধী ধীরে ধীরে তার রাজনৈতিক উত্তরাধিকারী তৈরি করছেন, কিন্তু সেই সম্ভাবনাও মুখ থুবড়ে পড়ল। 1977 সালে কংগ্রেস, ইন্দিরা, সঞ্জয় সকলেরই পরাজয় ঘটল সাধারণ নির্বাচনে। তার ঠিক 3 বছর পরই সঞ্জয় গান্ধীর দুর্ভাগ্যজনক মৃত্যু। সুতরাং ইন্দিরা গান্ধীর প্রধান সেনাপতি হয়েও সঞ্জয় গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া হলো না। কিন্তু নেহেরু ও প্যাটেলের পর অত্যন্ত স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছিল ইন্দিরা সঞ্জয়ের যুগলবন্দির চিত্র। এরপর ভারতীয় রাজনীতিতে উত্থান ঘটল নতুন একটি রাজনৈতিক জুটি তথা যুগলবন্দির, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি। তাদের বন্ধুত্ব নতুন নয়, বহুকালের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা থেকে তাদের এই বন্ধুত্ব। এই দুই রাজনৈতিক বন্ধু একে অন্যকে বুঝতেন, জানতেন, একে অন্যের শক্তি এবং দুর্বলতা সম্পর্কেও অবগত ছিলেন। জনসংঘকে জনতা পার্টির সঙ্গে মিশিয়ে দিয়ে সেই সরকারের অঙ্গ হয়ে যাওয়ার প্ল্যান ছিল এই দুজনেরই। আবার মোক্ষম সময়ে জনতা সরকার থেকে দূরত্ব তৈরি করে ভারতীয় জনতা পার্টি নামক একটি নতুন দল গঠনের তুখোড় সিদ্ধান্তও এই দুজনের। লালকৃষ্ণ আদবানি ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সেনাপতি। যদিও বিজেপির অন্দরে স্ট্যাটাস ও মর্যাদায় দুজনেই সমান, এই দুই জুটির
হাত ধরে মাত্র দুজন এমপির বিজেপি 1989 সাল থেকে গোটা ভারতকে চমকে দিয়ে চমকপ্রদ এক জয়যাত্রা শুরু করেছিল। আদবানির উগ্র হিন্দুত্ব এবং বাজপেয়ীর নরম হিন্দুত্বের রসায়নে ক্রমেই কংগ্রেস ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল এবং আদবানির একটি মাত্র রথযাত্রা ভারতের ভাগ্যকেই বদলে দিয়েছিল চিরতরে। অবশেষে যা হওয়ার সেটাই বাস্তবায়িত হয়, অর্থাৎ বাজপেয়ী ও আদবানির জুটি তথা যুগলবন্দি সরকার গঠন করে ফেলল। 1999 সালে প্রত্যাশিতভাবেই বাজপেয়ী হলেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আদবানিকে উপপ্রধানমন্ত্রীও করলেন। দৃশ্যগতভাবে এবং শরীরী ভঙ্গি তথা ফিটনেসে বাজপেয়ীর তুলনায় আদবানি ছিল অনেক শক্তপোক্ত। সুতরাং একটা আশা ও সম্ভাবনা ছিলই যে বাজপেয়ী 2004 সালে নির্বাচনে জয়ী হয়ে আবার প্রধানমন্ত্রী হবেন। তারপর বিজেপির আদবানি যুগ শুরু হবে নিশ্চয়ই, অর্থাৎ 2009 সালে আদবানি হবেন প্রধানমন্ত্রী। কিন্তু নিয়তি তথা অদৃষ্ট ছিল অন্যরকম। প্রত্যাশিত অভিমুখে ভারতের রাজনীতি অগ্রসর হয়নি, বরং সকলকে আশ্চর্য করে দিয়ে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটি নতুন জোট গঠন করে ফেলল এবং তৈরি হলো ইউপিএ সরকার। প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। 5 বছর পর 2009 সালে আদবানি ধরেই নিয়েছিলেন যে এবার অন্তত বিজেপি আবার ক্ষমতাসীন হবেই এবং সেবার তিনিই হবেন প্রধানমন্ত্রী। অথচ তাও হলো না, আবার মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন। 2014 সালের 1 বছর আগে আদবানির স্বপ্ন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। গোয়ায় বিজেপির কর্মসমিতির বৈঠকে এবং কুম্ভ মেলায় হিন্দু মহাসম্মেলনে ঘোষণা করা হয় বিজেপির নতুন মুখের নাম নরেন্দ্র মোদী, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর প্রধান সেনাপতি তথা বাজপেয়ীর দক্ষিণ হস্ত আদবানির আর প্রধানমন্ত্রী হওয়া হলো না, তার মুখের গ্রাস কেড়ে নিলেন নরেন্দ্র মোদী। ভারতের নবতম শক্তিশালী রাজনৈতিক জুটির নাম মোদী শাহ, অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। ভূভারতের সকলেই জানে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং তার সেনাপতি তথা ভারত সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। তবে অতীতের জুটিগুলির সঙ্গে এই যুগলবন্দির একটি পার্থক্য আছে। এই নতুন রাজনৈতিক জুটির কেউ একে অন্যকে বন্ধু হিসেবে বিবেচনা করেন না। অমিত শাহ নিজেকে সচেতন এবং প্রকটভাবেই মোদীর একনিষ্ঠ অনুগামী তথা অনুগত হিসেবেই বিবেচনা করেন এবং প্রকাশও করেন। পক্ষান্তরে মোদীর কাছেও অমিত শাহ বিশ্বস্ত এক স্নেহের পাত্র এবং সবথেকে কাছের ঘনিষ্ঠতম রাজনৈতিক সঙ্গী। যদিও কোনো সন্দেহ নেই মোদী সরকারের অন্যতম চালিকা শক্তি বিজেপি দলের প্রধানতম সাংগঠনিক পরিচালক এক ও একমাত্র অমিত শাহ। মোদীর প্রবল জনপ্রিয়তা বিজেপিকে নির্বাচনে জয় এনে দেওয়ার জন্য প্রয়োজন, আর অমিত শাহের নিত্যদিনের সাংগঠনিক পরিচালনা তথা সরকারের নানাবিধ সিদ্ধান্ত গ্রহণে তিনি অগ্রগণ্য। সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটি বাক্য বলেন যে অ্যাক্টিং প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি পরোক্ষে বোঝাতে চান নরেন্দ্র মোদী নামেই প্রধানমন্ত্রী। আসলে আজকাল প্রধানমন্ত্রী তো অমিত শাহ। স্বাভাবিকভাবেই আজকের ভারতীয় রাজনীতির সবথেকে পুরনো রাজনৈতিক মস্তিষ্ক যিনি প্রশাসনে আছেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ইচ্ছাকৃতভাবেই এই বাক্যটি ব্যবহার করেন রাজনৈতিকভাবে বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলতে। ইতিহাস বলছে প্রধানমন্ত্রীদের যারা সেনাপতি এবং দক্ষিণ হস্ত ছিলেন তাদের কেউই প্রধানমন্ত্রী হতে পারেননি। আদবানি সর্বশেষ উদাহরণ। আপাতত এবার নতুন জুটির ক্ষেত্রে কম বেশি ধরে নেওয়া হচ্ছে যে 2029 সালের নির্বাচনের পর বিজেপি জয়ী হলে অমিত শাহ হবেন প্রধানমন্ত্রী। যেহেতু তিনি সরকারের সেকেন্ড ইন কমান্ড, তার বয়সও কম, ভারতীয় রাজনীতির ইতিহাসের গতি প্রকৃতিকে নস্যাৎ করে 2029 সালে বিজেপি কি জয়ী হতে পারবে? সব জল্পনাকে ধূলিসাৎ করে
অমিত শাহ কি হতে পারবেন দেশের প্রধানমন্ত্রী, নাকি হঠাৎ করে 2029 সালের আগে অথবা পরে কোনো একটি রাজনৈতিক পালাবদলের ওলটপালট চলে এসে সেই মিথকেই বজায় রাখবে যে সেনাপতিরা কখনোই প্রধানমন্ত্রী হতে পারেন না। কোনো সন্দেহ নেই যে 1947 সাল থেকে এ পর্যন্ত যত রাজনৈতিক জুটি ও যুগলবন্দি এসেছে, নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটি অত্যন্ত প্রভাব ও দাপটের দিক থেকে সবথেকে শক্তিশালী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।